আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের আরো একটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক বিন্যাস ও সাধারণ প্রয়োগ। মৌলিক বিন্যাস ও সাধারণ প্রয়োগ, এবং এর ভিতরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের সবগুলো নিয়ে সাজানো। আমার হাতে এন সংখ্যক জিনিস থাকবে, হতে পারে 5টা বা 7টা, সবগুলো হবে ভিন্ন ভিন্ন, এবং সেই সবগুলা নিয়ে আমি সাজাবো। কতভাবে সাজাতে পারি একটু খেয়াল করো। আমি তোমাকে বললাম, মনে করো আমার হাতে আছে এ বি। এই এবি কে আমার সাজাতে হবে। কি করতে হবে? সাজাতে হবে। কি কিভাবে সাজানো যায়? আমি চাইলে এই এবি কে সাজাতে পারি এভাবে, এবি, অথবা সাজাতে পারি বিএ। কয়ভাবে সাজানো গেল? দুই ভাবে। তাহলে দুই ভাবে সাজানো যাবে। এরপরে আমি বললাম, মনে করো এ বি সি। কতভাবে সাজানো যাবে? বুঝতেই পারছো, আমি যদি বিভিন্ন ভাবে সাজাই, প্রথমটা হতে পারে কি এ বি সি, এরপরে হতে পারে এ সি ডি। দুই ভাবে গেল। এরপরে আসো, আমি যদি আগে বি পরে এ তারপরে সি নেই, এটা আরেকটা সাজানো ব্যবস্থা হয়ে গেল। এরপরে বিসিএ আরেকটা সাজানো পদ্ধতি। ঠিক একইভাবে সিএবি কমা সিবিএ আরো দুইটা সাজানো পদ্ধতি। তাহলে খেয়াল করো তো, মোট কতভাবে সাজানো গেল? 6 ভাবে। কতভাবে? 6 ভাবে। ঠিক আছে। তাহলে কি বললাম? এবি কে সাজানো যাচ্ছে 2 ভাবে, এবিসি কে সাজানো যাচ্ছে 3 ভাবে। এখন আমি যদি বলি এ বি সি ডি, এটাকে কতভাবে সাজানো যায়? বুঝতেই পারছো, আস্তে আস্তে বাড়ছে। তারা 4টা জিনিসকে বিভিন্ন ভাবে সাজাতে গেলে আরো সংখ্যা বেড়ে যাবে। উত্তর হবে 24 ভাবে। হ্যাঁ, কিন্তু এখন 24টা তো আর লিখে লিখে বলা সম্ভব না। শুধু তাই না, আমাকে যদি এরকম 50টা দিয়ে বলে যে কতভাবে সাজানো যাবে, তুমি কিভাবে সাজায় সাজায় চেক করে করে গুনে গুনে বলার সময় আছে আমাদের হাতে যে কতভাবে সাজানো যাবে? এটা নিশ্চয়ই একটা সময় সাপেক্ষ, একটা বাজে প্রসেস। আমরা কি করব? আমরা একটু টেকনিক্যালি চিন্তা করব। তোমরা একটু আমাকে বলো যে একটু আগে আমি তোমাকে দিয়েছিলাম কি এ বি সি, এ বি সি। এখন তোমরা আমাকে বলো, এই তিনটাকে সাজায়ে রাখার জন্য কি আমার 3টা জায়গা দরকার? তাহলে আমার কয়টা জায়গা দরকার সাজিয়ে রাখার জন্য? 3টা জায়গা দরকার। আমি ধরে নিলাম এই যে 3টা জায়গা দরকার। স্বাভাবিক। ধরো তোমাদের 3জনকে আমি এখানে নিয়ে আসলাম, এনে 3জনকে বিভিন্ন ভাবে সাজাবো। তো সাজানোর সময় তো দাঁড় করায় রাখতে হবে বা বসাইতে হবে। তো বসানোর জন্য এখানে 3টা চেয়ার দরকার, বা 3টা অবস্থান দরকার, যে 3টা জায়গায় তোমাদেরকে আমি দাঁড় করাবো। তারপরে বিভিন্ন ভাবে রোটেট করে সাজিয়ে সাজিয়ে আমি সাজাবো বিভিন্ন ভাবে। তো এই 3জনকে সাজিয়ে রাখার জন্য আমার কয়টা জায়গা দরকার? 3টা জায়গা। তখন এর ভেতরে এই প্রথম জায়গাতে আমি হয় এ কে বসাতে পারি, না হলে আমি এখানে বি কে বসাতে পারি, না হলে আমি এখানে সি কে বসাতে পারি। তাহলে এই ঘরটা আমি ফিল আপ করতে পারি কত উপায়ে? 3 উপায়ে। তাহলে এই ঘরে এ বসাতে পারি, বি বসাতে পারি, বা সি বসাতে পারি। তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়ে? 3 উপায়ে। তাহলে এই 3 হচ্ছে প্রথম ঘর পূরণের অপশন সংখ্যা। এখন খেয়াল করো, এই 3জনের একজন তো এই ঘরে বসে গিয়েছে, এখন হাতে আছে আর কয়জন? 2জন। ধরে নিচ্ছি আমি এখান থেকে এবিসি যে কোনো একজন এখানে বসে গিয়েছে, ধরলাম সি বসেছে। তাহলে সে তো আর এই ঘরে বসতে পারবে না। তাহলে সে বাদ, এখন হাতে থাকছে আর কয়জন? বাকি 2জন। সেই 2জনের যে কেউ কি এই ঘরে বসতে পারে না? তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়? 2 উপায়। তাহলে আমি যদি বলি 2, এটা কি? এটা হচ্ছে এই দ্বিতীয় ঘর পূরণের অপশন সংখ্যা। এখন বলো, এখানে একজন বসেছে, এখানে একজন বসেছে, হাতে আছে কয়জন? মাত্র একজন। সেই একজন কিন্তু একটা মাত্র উপায়ে এই ঘরে বসতে পারে। তাহলে এখন খেয়াল করো, এই 3টা ঘটনা মিলেই তোমার সম্পূর্ণ কাজ সাজানো ব্যবস্থা। শুধু এই ঘরে কেউ বসলে কি কাজটা কমপ্লিট হলো না? এই ঘরে বসলে কি কমপ্লিট হলো না? 3টা ঘরে বসলে তবেই তো কাজটা কমপ্লিট। তাহলে এখন খেয়াল করো, এর প্রত্যেক কি নির্ভরশীল ঘটনা না? আমরা গণনার গুণন বিধি অনুযায়ী কি দেখেছিলাম, যদি সম্পূর্ণ একটা কাজকে পৃথক পৃথক কয়েকটা সেগমেন্টে বিভক্ত করা যায়, তাহলে প্রত্যেকটা সেগমেন্টের উপায় সংখ্যার গুণফল হয় কি? মোট উপায় সংখ্যা। তাহলে আমি যদি বলি এবিসি কে কতভাবে সাজানো যাবে, তাহলে এই ঘরটাকে 3 উপায়, এই ঘরটাকে 2 উপায়, এই ঘরটাকে 1 উপায় সাজানো যায়। তাহলে মোট কত উপায় সাজানো যায় গুণ করে দিব। তাহলে 3 × 2 × 1, তাহলে কত হচ্ছে? 6 উপায়ে। এই যে দেখো, আমরা একটু আগে এটাই পেয়েছিলাম হিসাব করে, যে 6 ভাবে সাজানো যায়। ঠিক? আশা করছি বুঝেছো। এবারে যদি এখন আমি তোমাদেরকে বলি এ বি সি ডি, এটাকে কতভাবে সাজানো যায়? সেম ভাবে তুমি চিন্তা করো, 4টা বর্ণ রয়েছে, সাজিয়ে রাখার জন্য কি লাগবে? 4টা ঘর লাগবে। তাহলে এখানে আমি 4টা ঘর আঁকায় ফেললাম। এবারে বলো, এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়ে? এ বসতে পারে, বি বসতে পারে, সি বসতে পারে, ডি বসতে পারে। তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে 4 উপায়ে। একজন এখানে বসে গিয়েছে, হাতে থাকলো কয়জন? 3জন। সেই 3জনের যে কেউ এখানে বসতে পারে। তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে কত উপায়ে? 3 উপায়ে।
এখানে একজন বসে গেল, হাতে থাকলো আর দুইজন, সেই দুইজনের যে কেউ এখানে বসতে পারে, তাহলে এই ঘরটা ফিল আপ হতে পারে দুই উপায়ে, আর এই ঘরটা ফিল আপ হতে পারে এক উপায়ে। তাহলে আমি যদি বলি এবিসিডি কে কতভাবে সাজানো যায়, তাহলে গুণ করে দিবা 4 × 3 × 2 × 1 মানে কত, 24। কিন্তু আমি 24 না লিখে একটু আদর করে এটাকে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে যাচ্ছি। দেখো আমরা এর আগে ফ্যাক্টোরিয়াল শিখেছি, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 3 × 2 × 1, তাহলে 4 × 3 × 2 × 1 মানে কত, 4 ফ্যাক্টোরিয়াল। এখানে 6 উপায় না লিখে এটাকে ওইভাবে লেখা যায় না, 3 × 2 × 1 মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো, যখন আবার তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ, তখন সাজানো যাচ্ছে কত উপায়, 3 ফ্যাক্টোরিয়াল। যখন চারটা ভিন্ন ভিন্ন বর্ণ, তখন সাজানো যাচ্ছে কত উপায়, 4 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে আমি যদি বলি n সংখ্যক ভিন্ন ভিন্ন বর্ণ কতভাবে সাজানো যাবে, উত্তর কি n ফ্যাক্টোরিয়াল হবে না? তাহলে খেয়াল করো, আমরা লিখে দিই। তাহলে কি বললাম, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে কত উপায়ে সাজানো যায়, n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। এটাই হচ্ছে আমাদের সূত্র, মুখস্থ রাখতে হবে। তাহলে যদি পাঁচটা ভিন্ন ভিন্ন বর্ণ দিয়ে বলে কত উপায়ে সাজানো যায়, তবে 5 ফ্যাক্টোরিয়াল। তবে কন্ডিশন অবশ্যই কি, প্রত্যেকটাকে কি হতে হবে, ভিন্ন ভিন্ন জিনিস হতে হবে। এখন ওর ভিতরে যদি দুইটা একই জিনিস থাকে, তখন কিন্তু আবার সূত্র এটা হবে না, সবগুলা কি হতে হবে, ভিন্ন ভিন্ন। ঠিক? তাহলে খেয়াল করো কি বলছে, রিফাত শব্দটির সবগুলো অক্ষর নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যায়, তোমরা আমাকে বলো। এখানে মোট বর্ণ আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং পাঁচটাই কি ভিন্ন ভিন্ন না? তাহলে পাঁচটা ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যাবে, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যান্সার কত হবে, 5 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 120। এটা আমি তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছি। ওকে, এরপরে আসো রিফাত ম্যাথ। ম্যাথ শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যায়, বলো। এখানে কয়টি বর্ণ রয়েছে, 1 2 3 4, চারটাই কি ভিন্ন ভিন্ন না? চারটা ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 24। এটাই হবে কি অ্যান্সার। ওকে, আশা করছি বুঝছো। এবারে কি বলছে, কতগুলো ভিন্ন ভিন্ন অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলো অক্ষরকে নিয়ে 120 উপায়ে সাজানো যায়। শব্দটির মধ্যে কতগুলো অক্ষর রয়েছে, কতগুলো অক্ষর রয়েছে আমি জানি না, আমি ধরে নিই n সংখ্যক অক্ষর রয়েছে, ধরি n সংখ্যক অক্ষর রয়েছে। তাহলে তোমরা আমাকে বলো, n সংখ্যক ভিন্ন ভিন্ন অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়, n ফ্যাক্টোরিয়াল। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কতভাবে সাজানো যায়, 120। তাহলে n ফ্যাক্টোরিয়ালের মান কত, 120। তা তোমরাই বলো কত ফ্যাক্টোরিয়াল মানে 120, 5। এইভাবে লিখতেই পারো, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল, অতএব n ইকুয়াল টু কত, 5। তাহলে এখানে কয়টা ভিন্ন ভিন্ন অক্ষর ছিল, 5টা। ঠিক আছে, আশা করছি বুঝছো। শেষ করব তার আগে ছোট্ট একটা কথা বলবো। দেখো, আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম 0 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1। এবং আমি বলেছিলাম এটা মুখস্থ রাখবে, এবং এটার আমি একটা ব্যাখ্যাও দেখাইছিলাম। এবং বলেছিলাম আমরা পরে আরেকটা সুন্দর ব্যাখ্যা দেখবো, যে ব্যাখ্যাটা আমরা ফিল করতে পারবো, যে ব্যাখ্যাটা শুনলে আমার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে। খেয়াল করো, 0 ফ্যাক্টোরিয়াল, আমরা জানি n ফ্যাক্টোরিয়াল মানে কি। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, বিন্যাসের ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কতভাবে সাজানো যায়। তাহলে বলো 0 ফ্যাক্টোরিয়াল মানে কত, 0 ফ্যাক্টোরিয়াল মানে শূন্যটা জিনিস নিয়ে কতভাবে সাজানো যায়। তোমরাই বলো শূন্যটা জিনিস নিয়ে কতভাবে সাজানো যায়। ধরো এই বক্সের ভেতরে শূন্যটা জিনিস আছে, মানে কোনো জিনিস নাই, কতভাবে সাজানো যাবে। তোমরাই বলো। অনেকে ভাবতে ভাই শূন্য উপায়, শূন্য উপায় নয়, এখানে কিছুই নাই, তাতে কি, এটা তো নিজেই একটা সাজানো ব্যবস্থা, কিছু নাই ওটাই তো একটা সাজানো ব্যবস্থা। ধরো এই রুমে কিচ্ছু নেই, ফাঁকা রুম, এই ফাঁকা রুম নিজেই তো একটা সাজানো ব্যবস্থা। তাহলে কয়ভাবে সাজানো গেল বলো, একভাবে সাজানো গেল। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে, 1। ঠিক আছে, আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছে। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।